এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুড়ি খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম। তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই রাগ দেখাক, আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি। মামি যখন নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দেয় তখন মনে হয় এটাই হয়তো মায়া। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম, এখন অভিনয় করতে করতে যে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব সেটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। আতিফ যদি ভালোও হয় তবু তো ভয়টা আমার রয়ে গেছে। আমার বোনকে আমি আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখেছি। এখন গুনগুন যদি সেই একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো একসময় মেনে নেবে, কিন্তু না না, আমি মানতে পারবো না। দেখো আমাদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান। না 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 না, আমি এটাকে কিছুতেই মানতে পারবো না। বারবার যদি আমরা ভয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত নেই, তাহলে ভালো মানুষের জন্য দরজাগুলো কখনোই খোলা থাকবে না। ছেলেটার মধ্যে আমি আপন হওয়ার চেষ্টা দেখেছি। ও চেষ্টা করছে রক্তের সম্পর্কের বাইরেও পরিবার হতে। দেখো, তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও, তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও, তাহলে তো এমনও হতে পারে পুরনো ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। গুনগুনের মায়ের মতো কেউ আর কাঁদবে না। আচ্ছা, গুনগুন যদি ভালো থাকে, আতিফ পাশে থাকলে নিরাপদ বোধ করে, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও তোমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক? তবু ভয় আমার মন থেকে যাবে না। তবে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধহয় চলে এসেছে। ভয় নয়, সাহস দিয়েই নতুন জীবন শুরু করতে হবে। কাকে বলতেছো? আপনারাই বলতেছি। আরে আপনারে তো দুলাভাই ডাকতে মনেই। আসলে আমি মামাজানের মতো সব বনারে পাট্টা দিই। সব ঘাটের মরারে পাত্তা দাও না বুঝলাম, কিন্তু কোন ঘাটের মরারে পাত্তা দাও সেটা তো বুঝলাম না। কথার ভুল ধরবেন না কইলাম। এমন লাফাইতে থাকলে বেশি দিন টিকবেন না। কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মুড়িবাদ তরে, বেশি উঠলে আগুনে পুরো ছাই হয়ে যাবে। যে পিপিলিকা আগুনে ডানা মেলে ভাই, সে কিন্তু আগে বুঝে নাই আগুনটা কার হাতে আছে। তো সাবধানে থাইকো, আগুনটা আবার এদিক ওদিক লেগে গেলে পরে তো আবার নিজেই সামলাতে পারবে না ভাই। আপামনি এটা কি জিনিস ধরে আনছে, পুরাই ঠান্ডা মাথাচ্ছে। এই মাল বাড়িতে থাকলে আমার জীবন তেনা তেনা বের ফেলবে। এর থেকে বাইসা চলা লাগবে। জানি না, আজকে নিয়ে 4 দিন হলো আমাদের গুনগুন ভালোবাসার মানুষ কিনে নতুন ঘর বেঁধেছে। ছেলেটা খুব ভালো, আসতে না আসতেই সবার মন জয় করে নিয়েছে। রবি অসম্মতি করেছে, কিন্তু তুমি দেখো ওকে পছন্দ করে নিবে। তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে পারো। এই মিথ্যে, এই বোঝা আর তোমাকে বইতে হবে না। এতে তোমার জন্যই ভালো হতো, কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না। এই পরিবার আমার পরিবারেরই মতো। এই ঘর, এই দেয়াল, এই পরিবারের মানুষগুলো সব আমি মনে মনে চাইতাম। এখন সবই আছে, কিন্তু কিচ্ছু নেই। কি ব্যাপার, ওরা দুজন দু জায়গায় কেন? বুঝছি, মান অভিমান চলতেছে। এই কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? গুনগুন, কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে, আমি গুনগুনের কিছুই না। আমাদের বিয়ে হয়নি, আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। গুনগুন রাফিজকে ভালোবাসে, কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না, তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি। যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন, ও কার সঙ্গে ভবিষ্যৎ গড়বে তা খুঁজতে ব্যস্ত ছিলেন, তখন ও লড়ছিল একা। আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো, না হলে আমি অন্য কারোর হয়ে যাব। কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল, আর তার সঙ্গে অনুর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায়। তবুও আপনাকে কিছু বলার সাহস করতে পারেনি, কারণ ও জানে আপনি ভালোবাসায় বিশ্বাস করেন না। আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না,
বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ, ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে। আর হ্যাঁ, আমি ওর কিছুই না, আমাদের মাঝে কিছুই নেই। এই সবটাই ছিল অভিনয়, আর এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। ও চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর বারবার মাফ চাইতে থাকে। তবু আমি জানতাম সব শেষ। মামা নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে, কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। ও ভেবেছিল আমি আত্মহত্যা করব, কিন্তু আতিফের কেউ না থাকা, অন্যের জন্য ভাবার কারণে আমি প্রেগনেন্সির মিথ্যে নাটক সাজাই। রাফিসের যাওয়ার সময়টার কথা ভেবেই আমি আতিফকে মিথ্যা বলি। প্যারা নাই ছিল, এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলে না? তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না গুনগুন, আর তাই হয়তো তোমার তাকদির আজ তাকে তোমার কাছে এনে দিয়েছে। ভালো থেকো। এই দুনিয়ায় কারো উপর মায়া চলে এলে তাকে আর কোনোদিন মন থেকে মোছা যায় না, তবে তার থেকে আঘাত এলে ভালোবাসার আড়ালে লুকিয়ে পড়া যায়।